নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌরেন্দ্র। আমার ব্রহ্মময়ী চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। হ্যাপি সকলকে প্রথমেই আগে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন। তো যেমনটা আমি পোস্ট করেছিলাম যে অধিবাস বিধি নিয়ে আমি আলোচনা করব, আজকের ভিডিওতে আমি অধিবাস বিধি নিয়ে আলোচনা শুরু করছি। দেখুন, আমার ভিডিওগুলো আনতে অনেকটাই সময় লাগে। আমি যখন চ্যানেলেতে যখন ডিক্লেয়ার করি যে এই ভিডিওটা আসছে, কিন্তু দেখা যায় ডিক্লারেশন দেওয়ার পর প্রায় 1 মাস লেগে যায় আমার ভিডিওটা চ্যানেলে আনতে, কারণ সময়ের অভাবে আমি করে উঠতে পারি না। তো যাই হোক, আজকে অধিবাস বিধি নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো আসুন, আমি আমার মা ব্রহ্মময়ী শ্রীচরণের প্রণাম জানিয়ে, আমার শিক্ষক মহাশয়ের শ্রীচরণের প্রণাম জানিয়ে আজকের আলোচনা পর্ব আমি শুরু করছি। আজকের আলোচনা পর্ব হলো অধিবাস। এখন অধিবাস বিষয়টা ভালোভাবে জানার জন্য আমরা এটাকে কয়েকটা পার্টেতে বিভক্ত করে আলোচনা করব। কয়েকটা পার্ট মানে এই একই ভিডিওতে আপনারা সমস্ত অধিবাসের বিধি সম্বন্ধে জানতে পারবেন। তো আপনারা যারা অধিবাস সম্বন্ধে সম্পূর্ণ জানার চেষ্টা করছেন বা জানতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। এই ভিডিওটা দেখার আগে আপনারা বইটা হাতের কাছে নিয়ে বসুন, বইটা মিলিয়ে তারপর ভিডিওটা দেখলে আপনারা সব থেকে বেশি উপকৃত হবেন। আর আমার এই আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে যারা ব্রাহ্মণ পুরোহিত মশাইরা আছেন, ঠাকুর মশাই শ্রদ্ধেয় যে ব্রাহ্মণ মণ্ডলীরা আছেন, শুধুমাত্র ওনাদের জন্যই ডেডিকেটেড এই ভিডিও, সাধারণ মানুষের জন্য নয়। তো যারা সাধারণ মানুষ তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, কারণ অন্যথায় আপনাদের শুধু সময় নষ্ট হবে, অপচয় হবে। তো যারা পৌরোহিত্যের সঙ্গে যুক্ত তারাই কেবলমাত্র আজকের এই ভিডিওটা দেখুন, কারণ ওনাদেরই উপকারে একমাত্র আজকের ভিডিওটা আসবে। তো অধিবাস, দেখুন অধিবাস কেন হয়? অধিবাস আগে জানতে হবে অধিবাস জিনিসটা কি এবং অধিবাস কেন করা হয়। খুব সহজ ভাষায় বললে অধিবাস হচ্ছে এক ধরনের মঙ্গল দ্রব্য দ্বারা কাউকে স্বাগত জানানো বা বরণ করা। চলতি কথায় খুব সহজ চলতি ভাষায় যদি আমরা ধরি অধিবাসটা, তাহলে অ্যাকচুয়াল এটাও কিন্তু এক ধরনের বরণ, মঙ্গল দ্রব্য দ্বারা বরণ, সেটাই হচ্ছে অধিবাস। সেটা আপনি দেবতাকেই করুন বা বিবাহের সময় পাত্রপাত্রীকেই করুন, যাই হোক না কেন, অধিবাসটাও কিন্তু এক ধরনের বরণের আওতাতেই পড়ছে। দেখুন, অধিবাসেতে আপনি কি কি নিচ্ছেন, আমরা কি কি নিচ্ছি? চন্দন নিচ্ছি, শিলা নিচ্ছি, ধান নিচ্ছি, প্রদীপ নিচ্ছি, কাজল নিচ্ছি, হলুদ বাটা নিচ্ছি, সাদা সর্ষে নিচ্ছি, দর্পণ নিচ্ছি, তারপর অখণ্ড কলার ছড়া নিচ্ছি, যেটাকে ফল বলা হচ্ছে। তো সবগুলোই কিন্তু একটা মঙ্গল দ্রব্য, একটা শ্রী যাতে আছে, অর্থাৎ একটা শ্রী আছে, মঙ্গল আছে, এই রকম দ্রব্য দ্বারাই কিন্তু আমরা অধিবাস জিনিসটা করছি। তাই সাধারণভাবে এটাকে এক ধরনের বরণ কিন্তু বলা যেতে পারে। এর সুনির্দিষ্ট কোনো ডেফিনেশন আমি বইতে পাইনি, তবে স্যারেরা যেটা বলেন সেটা হচ্ছে এটা এক ধরনের বরণ বা এক ধরনের অভ্যর্থনা জানানো, এটাই হচ্ছে অধিবাস। দ্বিতীয় প্রশ্ন আসে, অধিবাস আমরা করব কেন? আমরা তো অধিবাস ছাড়াও কাজ করতে পারি, তো অধিবাস আমরা কেন কেন করব? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে অধিবাস করার। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে যে কোনো শুভ কাজের শুরুতে আমরা যেমন মঙ্গল দ্রব্য দিয়ে কোনো শুভ কাজ শুরু করা হয়, তাই শুভ কাজে শুরু করার জন্য যে মঙ্গল দ্রব্যের প্রয়োগ করা হয় সেটাকে শাস্ত্রীয় ভাষায় অধিবাস বলা যেতে পারে। বা আপনি অন্যভাবেও বলতে পারেন যে ধরুন ঘরেতে মায়ের পুজো হচ্ছে, বা ধরুন দুর্গা পুজোর সময় মা দুর্গার আমরা পুজো করছি। তো মা দুর্গার পুজো অত্যন্ত মঙ্গলজনক একটা অনুষ্ঠান। তো মঙ্গলজনক অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা মাঙ্গলিক দ্রব্য দ্বারা মাকে অভ্যর্থনা জানালাম, মাকে সাদর আমন্ত্রণ জানালাম, বা মাকে অভ্যর্থনা করে ঘরে আসার জন্য আমন্ত্রণ জানালাম, সেটা হচ্ছে অধিবাস। একইভাবে কোনো ছেলের বিয়ে হচ্ছে, কোনো মেয়ের বিয়ে হচ্ছে, তখন বিয়ে আপনারা দেখবেন নান্নিমুখেতে সমস্ত নান্নিমুখের ক্ষেত্রেই অধিবাস হয়।
সেই অধিবাসটা কেন হচ্ছে? বিয়ে একটা অত্যন্ত মঙ্গলজনক জিনিস, সেই মঙ্গলজনক জিনিসের সূচনাতেই মাঙ্গলিক দ্রব্য দ্বারা, মঙ্গলজনক জিনিস দ্বারা পাত্রপাত্রীকে একটা অভ্যর্থনা হচ্ছে, একটা সাধর সম্ভাষণ জানানো হচ্ছে, অর্থাৎ এই সমস্ত মঙ্গলের কাজটা যেন সে ঈশ্বর একদম মঙ্গলজনিত ভাবে যেন এটা সুসম্পন্ন হোক, সেই জন্যই আমরা অধিবাস করি। এছাড়া অধিবাসের অন্য কোনো সেরকম ডেফিনেশন বইতে এখনো পর্যন্ত আমি খুঁজে পাইনি। আপনারা যদি কেউ কারোর পক্ষে জানা থাকে যে অধিবাস অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি, তাহলে আপনারা অবশ্যই জানাবেন। আমি একবার আমার শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা করেছিলাম অধিবাস কেন করা হয় এবং অধিবাস কি জন্যই বা করা হয়, তখন তিনি সামগ্রিকভাবে এইটাই আমাকে উত্তর দিয়েছিলেন। সেটাই আমি আজকে আপনার ভিডিওতে বলার চেষ্টা করি। এবার আসছি অধিবাস যে আমরা করব, অধিবাসের বিধি কি, অর্থাৎ অধিবাস কিরম ভাবে করব এবং কি কি জিনিস দ্বারা অধিবাস করব। দেখুন, যদি বলেন কি কি জিনিস দ্বারা আমরা অধিবাস করব, তাহলে আমি বলবো অধিবাসের কিছু নির্দিষ্ট জিনিস আছে। সেগুলো যেমন দেখুন, মহি গন্ধ, একটা অধিবাসের কথা সম্বন্ধে যে কোনো বইতে, এবার বইটা ফলো করুন, বইতে দেখুন বইতে লেখাটা কি বলছে। মহি গন্ধ শিলাধান্য দুর্বা পুষ্প দধি ঘৃত স্বস্তিক সিন্দুর শঙ্খ কাজল রচনা সিদ্ধার্থ কাঞ্চন রৌপ তাম্র দর্পণ প্রদীপ। এই কটা যে আইটেম, এই কটা যে জিনিস, এইগুলোই হচ্ছে অধিবাসের প্রপার জিনিস, অর্থাৎ যে কোনো শুভ কাজ শুরু করার শুরুতে আমরা এই জিনিসগুলো দিয়ে অধিবাস করব। এবার বলি অধিবাসের এই জিনিসগুলোর মানে কি। দেখুন, আমি যে বললাম মহি, ম হয় দীর্ঘ, বইটা দেখুন, একই সঙ্গে আমার ভিডিওটা ফলো করুন এবং একটু বইটা দেখুন, তাহলে আপনাদের এই বুঝতে খুব সুবিধা হবে। মহি শব্দের অর্থ হলো মাটি, অর্থাৎ গঙ্গা মাটি। এবার আমি এক এক করে জিনিসগুলো দেখাচ্ছি। দেখুন, গঙ্গা মাটি, দেখুন এখানে আমি দেখিয়েছি গঙ্গা মাটি, এটা হচ্ছে গন্ধ। গন্ধ মানে হলো চন্দন, গন্ধ মানে চন্দন। শিলা, শিলা শব্দের অর্থ কি? নুড়ি। দেখুন অধিবাসের বরণডালা থেকে আমি এক একটা জিনিস তুলে তুলে দেখাচ্ছি। দেখুন আমার হাতে একটি নুড়ি আছে, প্লেন নুড়ি। এই নুড়িটা আপনি কোথায় পাবেন? আমাদের বাড়িতে যখন বালি টালি চালা হয়, কোনো রকম কনস্ট্রাকশনের কাজ হয়, বালি চালা হলে যে নুড়িগুলো বেরোয়, একটা অতি সামান্য সাধারণ একটা নুড়ি, এটাকে বলা হয় শিলা। ধান্য মানে তো সবাই জানি ধান। দুর্ব, দুর্ব মানে দুর্ব। পুষ্প, যে কোনো ফুল, গাঁদা ফুল হতে পারে, কোনো সুগন্ধি ফুল হতে পারে, বেল ফুল হতে পারে, তবে সাধারণত অধিবাসীতে গাঁদা ফুল টাঁদা ফুল দিয়ে আমরা করে দিই। দধি, অবশ্যই মিষ্টি দই, যে কোনো ঠাকুর পুজোর কাজে, যে কোনো শুভ কাজে অবশ্যই মিষ্টি দই ব্যবহার করবেন, টক দই নয়। ঘৃত, ঘৃত মানে ঘি। এবার আসছে স্বস্তিক। স্বস্তিক কি? সাধারণ মানুষ বা লোকাল ল্যাঙ্গুয়েজে, চলতি ভাষায় স্বস্তিককে আমরা শ্রী বলে চিনি। দেখবেন আমাদের বাড়িতে যখন কোনো বিয়ের অনুষ্ঠান হয়, কোনো নান্নির মুখের অনুষ্ঠান হয়, কোনো অন্নপ্রাশন হয় বা পৈতা হয়, যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা এরা বলে, আরে শ্রীটা কোথায় গেল রে, অধিবাস হচ্ছে, নান্নিমুখ হচ্ছে, শ্রীটা নিয়ে আয়। এই শ্রীটাই কি বলা হয়? স্বস্তিক। এই শ্রীটা বিভিন্ন রকম রং দিয়ে, আতপ চাল গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। আমি একটা শ্রী বানিয়েছি, অতটা আমার হয়তো ভালো হয়নি, তবুও আমি আপনাদের দেখাবার জন্য বানিয়েছি। দেখুন এইটা হচ্ছে শ্রী, দেখতে পাচ্ছেন? আশা করি কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না আমি। দেখুন এইটা হলো আপনার অধিবাস করার শ্রী। এই শ্রী দিয়ে আমরা অধিবাস কিন্তু করি। দেখুন এইটা হলো শ্রী, বিভিন্ন রকমের 5টা রং দিয়ে এই শ্রী বানানো হয়, এটাকে বলা হয় স্বস্তিক। এর ভালো নাম হলো স্বস্তিক। আচ্ছা, সিঁদুর আমরা সবাই জানি। শঙ্খ, অধিবাস করার জন্য, বরণডালাতে রাখার জন্য এরকম ছোট ছোট শঙ্খ দশকর্মার দোকানে পাওয়া যায়, সেই শঙ্খ দিয়ে অধিবাস করা যায়। যদি কারোর কাছে ওই শঙ্খ না থাকে, তাহলে আমরা যে শঙ্খ বাজাই ওই শঙ্খ দিয়েও করা যায়। তবে আপনার দশকর্মার দোকানে অধিবাসের জন্য শঙ্খ বললেই ওরা দিয়ে দেবে। কাজল, অধিবাসের জন্য কাজল লতা পাওয়া যায়। দেখুন
এটা হচ্ছে কাজললতা, দেখেছেন? এটাকে বলে কাজললতা। এই কাজললতা দশকর্মার দোকানে পাওয়া যায়, অধিবাসের জন্য বললে আপনাদের দিয়ে দেবে। যদি এই কাজললতা আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তখন এই কাজললতার বিকল্প হিসাবে একটা বেলপাতাতে একটু ঘি দিয়ে, যেমন আমরা ঠাকুরের চক্ষুদান করার সময় একটুখানি কাজল করে নিই, ঠিক ওইভাবে একটু কাজল করে নিয়ে আপনারা বরণডালাতে রেখে দেবেন। তারপর হলো রচনা। রচনা শব্দের অর্থ হলো হলুদ বাটা, অর্থাৎ এখানে রচনা জিনিস আলাদা, আবার গোরচনা জিনিসটা আলাদা। তো আমরা এখানে রচনা জিনিসটা ইউজ করছি, অর্থাৎ হলুদ বাটা। একটুখানি কাঁচা হলুদ বাটা প্রশস্তি পাত্রতে রাখবেন। এই কাঁচা হলুদ বাটা যদি প্রশস্তি পাত্রতে না রাখতে পারেন, তাহলে তার বিকল্প হিসাবে এই গোরচনার প্যাকেট দশকর্মার দোকানে পাওয়া যায়। দেখুন এখানে লেখা আছে গোরচনা। এই গোরচনার একটা প্যাকেট আপনারা কিনে অধিবাসের দ্রব্যতে রেখে দিলেন। সিদ্ধার্থ। সিদ্ধার্থ শব্দের অর্থ হলো সাদা সর্ষে। শ্বেত সর্ষেকে শুদ্ধ ভাষায় সিদ্ধার্থ বলা হয়। কাঞ্চন, তারপর আসছে কাঞ্চন। কাঞ্চন মানে সোনা বা স্বর্ণ। হাতের যে সমস্ত আমাদের কারো না কারো হাতে দেখবেন সোনার আংটি থাকে বা কোনো সোনার অলংকার থাকে, অধিবাসের সময় সেইটা একবার চেয়ে নেবেন কারো কাছ থেকে। চেয়ে সেটাকে প্রথমে গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করে একটু যদি পারেন শোধন করে, তারপর সেটা দিয়ে অধিবাস করলেন। অধিবাস হয়ে গেল, যার জিনিস সঙ্গে সঙ্গে তাকে ফেরত দিয়ে দিলেন। রৌপ। রৌপ মানে রূপো। একইভাবে রূপোর আংটি হোক, অঙ্গুরি হোক, ঠাকুরমশাইয়ের হোক বা যজমানের হোক, কারোর থেকে চেয়ে অধিবাস করে তাকে ফেরত দিয়ে দিলেন। নেক্সট আসছে তাম্র। দেখুন তামার আংটি যদি পাওয়া যায় এটা খুব ভালো, যদি না পাওয়া যায় আমরা এই যে কুশি দিয়ে যে কাজ করি পুজোর ক্ষেত্রে, কুশি তো আমাদের ব্যবহার করতেই হবে। এই কুশিটাকে আমরা, এই কুশিটাও তো তামা, এই কুশিটাকে আমরা তামরা হিসাবে ইউজ করতে পারি। নেক্সট আসছে দর্পণ। নেক্সট আসছে দর্পণ। দর্পণ মানে আমরা জানি আয়না। আমরা পুজোর ক্ষেত্রে যে ছোট ছোট যে সমস্ত আয়নাগুলো দিয়ে মাকে আমরা আরতি করি, সেই আয়নাই হচ্ছে দর্পণ। দেখুন এই রকম একটা দর্পণ, আরতি করার জন্য যে দর্পণ, এই দর্পণ আপনারা একটা নেবেন। এই দর্পণ দিয়ে অধিবাসীতে করা হয়। হলো। তারপর প্রদীপ। আমরা জানি ছোট ছোট যে মাটির প্রদীপ হয়, একটা ছোট্ট মাটির প্রদীপ দরকার লাগে। আর এই যে বলা হয় ফল, ফল বলতে ফল বলতে আমাদের যে অখণ্ড যে আমাদের সবুজ যে কাঁঠালি কলার ছড়া, সেই সবুজ কাঁঠালি কলার ছড়া আমরা বরণডালাতে সাধারণত দিই। তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখুন সবুজ কাঁঠালি কলার ছড়া, এটা হচ্ছে কলার ছড়া, এটা দিয়ে অধিবাসীতে করা হয়। বরণডালাতে এই কাঁঠালি কলার ছড়া দিয়ে অধিবাস করা হয়। দেখুন এটা অধিবাসের জিনিস। আচ্ছা, এটা গেল অধিবাসের দ্রব্য। আপনারা কেউ কেউ এবার বলতে পারেন যে ফল বলা হয়েছে, কাঁঠালি কলাই দিতে হবে এমনটা কি কোনো নির্দিষ্টকরণ করা হয়েছে কি বইয়েতে? কি সাধারণত ফল বলতে তো অনেক ফল বোঝায়, তো আমরা কলাটাই কেন দিচ্ছি না? এটা যদিও আপনাদের কারোর মনে প্রশ্ন থাকে, তাহলে আমি বলবো পূজার ক্ষেত্রে সাধারণত আমরা অনেক রকম ফল ইউজ করি। সুপারি ইউজ করি, ঘট পাততে গেলে আমরা কাঁঠালি কলা দিয়েও ঘটের মুখেতে ঘট পাতি, আমরা ডাব দিয়েও ঘট পাতি, আমরা সুপারি দিয়েও ঘট পাতি। তাই কিন্তু অধিবাসের ক্ষেত্রে ফল বলতে এই অখণ্ড সবুজ রঙের কাঁঠালি কলা ছড়াই ট্র্যাডিশনালি ইউজ হয়ে আসছে। সেই জন্য আমরা অধিবাসের ক্ষেত্রে এই ফলটাকেই প্রাধান্য দিই, অন্য কোনো ফলকে অধিবাসের ক্ষেত্রে আমরা প্রাধান্য দিই না। তো এগুলো গেল অধিবাসের কি কি দ্রব্যাদি আছে। এবার আসছি অধিবাসের পদ্ধতি সম্বন্ধে। দেখুন অধিবাসের পদ্ধতি সম্বন্ধে আলোচনা করার আগে অধিবাসের দুরকম পদ্ধতি আগে আমি বলবো। নর্মাল একটা হচ্ছে আমরা যখন কোনো দেবতার অধিবাস করছি তার একটা পদ্ধতি, এবং যখন কোনো পাত্রপাত্রীর বিবাহের সময় সকালবেলা নান্দিমুখের সময় আমরা যে অধিবাস করি তার একটা পদ্ধতি। প্রসঙ্গত এখানে একটি জিনিস বলে রাখি,
পদ্ধতি কিন্তু দুটোই এক। ঠাকুর পুজোতে মায়ের দুর্গা মায়েরকে যে পদ্ধতিতে অধিবাস করছি তাতেও যে জিনিসগুলো লাগছে, আর পাত্রপাত্রীকে যখন অধিবাস করছি তাতেও সেই জিনিসগুলোই লাগছে, কিন্তু একটা জিনিস একটু বেশি লাগছে, সেটা আমি সেকেন্ড পার্টে এই ভিডিওরই আলোচনা করব। প্রথমে আগে আপনাদের বলি, ধরুন কোনো ঠাকুরের অধিবাস করছেন, ধরে নিন আপনি দুর্গা মায়েরই অধিবাস করছেন দুর্গাপুজোর সময়, তো তখন অধিবাসে কিভাবে আপনি করবেন দেখুন। প্রথমে দেখুন, দেখুন এইরকম ভাবে প্রশস্তিপত্র পাত্রটা সাজিয়ে আগে থাকতে রেডি করে রাখবেন। আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো দেখুন এখানে সব কটা কিন্তু মজুদ আছে, আমার বলা জিনিসগুলো। এইরকম ছোট ছোট দেখবেন বাটিয়ে পাওয়া যায় দোকানে, এরকম ছোট ছোট বাটিতেও আপনারা জিনিসটা সাজাতে পারেন, অথবা আমি যেরকম ভাবে মাটির ছোট ছোট যে খুঁড়ি আছে, এরকম মাটির ছোট ছোট খুঁড়িতেও আপনারা অধিবাস করার জন্য সকল জিনিসগুলো সাজিয়ে নেবেন। আর আমি এখানে বরণডালা হিসাবে একটি স্টিলের থালা নিয়েছি, কিন্তু আপনারা যখন পুজোর ক্ষেত্রেই বলুন বা বিবাহের ক্ষেত্রেই বলুন, যখন অধিবাস করবেন স্টিলের থালা শুভ নয়, স্টিলের থালা দিয়ে করবেন না। সব থেকে ভালো হচ্ছে কাঠের তৈরি থালা, যাকে আমরা বারকোশ বলে থাকি। কাঠের তৈরি থালা যাকে আমরা বারকোশ বলি, সেই কাঠের বারকোশ একটু বড় সাইজ নেবেন, যাতে এতগুলো আইটেম সমস্ত কিছু ভালোভাবে সাজানো যায়। সেই কাঠের বারকোশে আগে সমস্ত কিছু আইটেম আপনারা ভালোভাবে সুসজ্জিত করে নেবেন, সুসজ্জিত করে পাশে নিয়ে বসবেন, তারপরে অধিবাস করা শুরু করবেন। তো আগে এগুলো সব সাজালেন, সাজিয়ে এই পাশেতে রাখবেন। হলো, আগেই আমি দেখিয়েছি এটাকে শ্রী বলে। এই শ্রীটাকেও আগে আপনারা ভালো করে তৈরি করে নেবেন, তৈরি করে সাজিয়ে অধিবাস যেখানে করবেন সেখানে এনে রাখবেন। আর একটা জিনিস হচ্ছে অধিবাসের জন্য দেখুন আইভার, এই আইভার অধিবাসের জন্য কাজে লাগে, কুলো আর আইভার। দেখুন এর মধ্যে কি কি থাকে সেগুলোও আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। তো এইটাকেও ভালো করে সাজিয়ে আগে পাশে রেখে দেবেন। হলো, এইবার আপনি কি করবেন, ধরুন এবার আপনি অধিবাস শুরু করছেন। আচ্ছা, ঠাকুরের যখন অধিবাস শুরু করবেন, ঠাকুর পুজোর ক্ষেত্রে যখন অধিবাস শুরু করবেন, তখন ঠাকুর পুজোর অধিবাস কখন হয় না, ঠাকুর পুজো যখন আমরা করছি তখন ঠাকুরের ঘটস্থাপনের পর চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করার পূর্বেই আগে অধিবাস করে তারপরে চক্ষুদান করবেন, প্রাণ প্রতিষ্ঠা হবে। হলো, তো ঘটস্থাপন আমার হয়ে গেল, ঘটস্থাপন হয়ে যাওয়ার পরেই আমার অধিবাসটা হবে। পুজোর ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য। দেখবেন আমরা যখন দুর্গাপূজায় যখন অধিবাস করি, তখন ওই সন্ধ্যেবেলায় যখন ষষ্ঠীর যখন বোধন হয়, আমন্ত্রণ অধিবাস হয়, তখন তো আমাদের আগেই ঘটস্থাপন হয়ে গেছে, বোধনের ঘট বসে গেছে, ঘটস্থাপন হয়ে গেছে, তারপর অধিবাস হচ্ছে, আমন্ত্রণ হচ্ছে। তো সেই জন্য দেখবেন বইয়েতে বলা আছে যে প্রতিমা পূজায় অধিবাস করতে হয়, এবং অধিবাস করার সময় ঘটস্থাপনের পরে অধিবাসটা কিন্তু করা আমাদের কর্তব্য। এখানে অনেক মানুষ জিজ্ঞাসা করবেন, শুধু কি দুর্গাপুজোর ক্ষেত্রেই অধিবাস হয়? সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কার্তিক পুজো, বিশ্বকর্মা পুজো, এদের কি অধিবাস করা যায় না? অবশ্যই যায়, অবশ্যই অধিবাস করা যায়। এমন কোনো ব্যাপার নেই যে দুর্গা মায়েরই শুধু অধিবাস হবে, এই ঠাকুরের অধিবাস হবে না। অধিবাস সমস্ত দেবতারই করা যায়, কিন্তু একটা লক্ষ্মী পুজো, একটা সরস্বতী পুজোয় আপনি যদি অধিবাস করতে চান, অযথা সময়টা অনেক বেড়ে যায়, সেই জন্য আমরা অতটা অধিবাস করার সময় পাই না। এই জন্য দেখবেন আমরা ধরুন সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোর কথাই বলি, সরস্বতী মায়ের চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠার পরে এই সমস্ত মাঙ্গলিক দ্রব্যগুলো দিয়ে একবার করে আমরা মায়ের চারদিকে ঘুরিয়ে একটু করে আরতি করে দিই,
মানে ওইটাই সংক্ষেপে আমরা এই অধিবাস বিধিটা ছেড়ে দিই। কিন্তু যদি আপনি আনুষ্ঠানিকভাবে পুরো বই ধরে অধিবাস করতে চান, তাহলে কিন্তু মায়ের আগে সরস্বতী মায়ের ঘটস্থাপন হয়ে গেল। ঘটস্থাপন হয়ে যাবার পরে প্রত্যেকটা মঙ্গল দ্রব্য দিয়ে মায়ের অধিবাস কমপ্লিট হবে। তারপরে মায়ের চক্ষুদান হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে। এবং অধিবাস করার জন্য আলাদা সংকল্প স্বস্তিবাচন করতে হয়, সেটা আপনি আলাদা করেও করতে পারেন, বা সরস্বতী মায়ের যখন সংকল্প করছেন সেই প্রধান সংকল্পের মধ্যেই অধিবাস কথাটা ঢুকিয়ে নিতে পারেন। এটা যে যা ঠাকুরমশাইরা যে যা সুবিধা মতো এটা করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন প্রধান পুজোর সংকল্প করি তার মধ্যেই অধিবাস কথাটা আমরা অ্যাড করে নিই, আমরা ঢুকিয়ে নিই। তো এইটা গেলে অধিবাসে হয় কি না হয় সেই প্রশ্নের উত্তর। আরেকটি প্রশ্ন, খুব কমন প্রশ্ন মানুষ আমাদেরকে করে থাকেন, যে জগদ্ধাত্রী পুজো, কালী পুজোয় কি অধিবাস হয়? দেখুন, তন্ত্রোক্ত পূজায় অধিবাসের কোনো রকম বিধান নেই। অর্থাৎ যে পুজো তন্ত্রমতে হবে সেই পুজোতে কিন্তু শাস্ত্রমতে অধিবাস হয় না। আবার এর ব্যতিক্রমও আছে। কোনো কোনো পণ্ডিত মশাই বলে গেছেন যে তন্ত্রোক্ত পূজাতেও অধিবাস করা চলে। তো সেক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ঠাকুরমশাই তন্ত্র পূজাতেও অধিবাস করেন, আবার কেউ কেউ করে না। তো যিনি করেন তিনি করতে পারেন, আবার কেউ করে না, সেটা না করলেও কিন্তু সেটা ভুল বলে প্রমাণিত হবে না। কোনো ঠাকুরমশাই যদি তন্ত্র পূজায় অধিবাস না করেন তাহলে কিন্তু তিনি সেটা ভুল করছেন না, এটা কিন্তু বইয়েরই বিধান আছে। আবার যিনি করেন ওনাকেও কিন্তু ভুল বলা যাবে না, কারণ পণ্ডিতদের মতে এটা নিয়ে একটু মতবিরোধ আছে। পণ্ডিত মহলে কেউ বলেন যে হ্যাঁ হবে, যিনি যে মতটা ফলো করেন তিনি সেই মতে কিন্তু অধিবাসটা করেন, কেউ করেন কেউ আবার করেন না। এবার আসছি অধিবাসের বিধান সম্বন্ধে। দেখুন, প্রথমে আমরা মাটি নিয়ে অধিবাস করব, মহি দিয়ে। তাহলে কি হলো, আমাদের বরণডালাতে অধিবাসের জন্য এই বরণডালাতে সমস্ত কিছু আমার সাজানো আছে, সমস্ত কিছু আমি জিনিস রেডি করে রেখেছি। এইবার আমার অধিবাস করার পালা। ধরুন আমার সামনে ঘট আছে, এই ঘটটা আমি ঘটস্থাপন হয়ে গেছে, আমার সামনে দেবতা আছে, এখানে আমার ঘট আছে। আমি কি করব, প্রথমে অধিবাসের নিয়ম হচ্ছে প্রথমে আগে গায়ত্রী পাঠ হবে। ঠিক আছে, দেখুন প্রথমে আগে গায়ত্রী পাঠ হলো। গায়ত্রী পাঠ হওয়ার পরে একটুখানি হাতেতে আগে মাটি নিলেন। মনে করুন এখানে মাটি আছে, আমি হাতেতে এই আঙুলে দেখুন অনামিকাতে একটুখানি মাটি নিলেন। মাটি নেবার পরে আগে ঠাকুরমশাই গায়ত্রী পাঠ করলেন। গায়ত্রী মন্ত্র, বৈদিক গায়ত্রী পাঠ করার পরে মহি বা মাটির যে একটা নির্দিষ্ট মন্ত্র আছে সেটা পাঠ হলো। ওং ভূরসি ভূমিরস্যাদিতিশ্রী বিশ্বধায়া বিশ্বস্য ভুবনস্য ধত্রী পৃথিবীং যচ্ছ পৃথিবীং দিগ্গুহং পৃথিবীং মাহি গুষি অনয়া মজ্জা অমুক দেব্যা বা অমুক দেবস্য শুভ অধিবাসন মস্তু বলে এই মাটিটা একটুখানি ঘটেতে স্পর্শ করালেন। যে দেবতার পুজো করছেন ঘটেতে স্পর্শ করিয়ে একটুখানি ভূমিতে স্পর্শ করলেন, মাটিতে স্পর্শ করিয়ে এই হাতটাই আপনি যে প্রশস্তি পত্র থেকে যে জায়গা থেকে আপনি মাটিটা তুলেছিলেন এই হাতটা সেই মাটিকে ফেরত দিয়ে সেখানে স্পর্শ হলো। তাহলে কি হলো, আপনি হাতে করে মাটি একটু নিলেন, মাটি নেওয়ার পরে গায়ত্রী মন্ত্র পাঠ করলেন। গায়ত্রী মন্ত্র পাঠ করার পর মাটির মহির যে একটা স্পেশাল মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করলেন। পাঠ করার পরে অনয়া মজ্জা অমুক দেব্যা, যদি স্ত্রী দেবতা হয় দেব্যা, পুরুষ দেবতা হয় অমুক দেবস্য শুভ অধিবাসনমস্তু বলে হাতটা আপনি ঘটে ঠেকালেন, আপনি মাটিতে ঠেকালেন, ঠেকিয়ে সেই হাতটাই যেখান থেকে মাটিটা তুলেছিলেন সেই মাটিতে আবার সেখানে হাতটা ফেরত চলে গেল। এইটা হলো প্রত্যেক জিনিসের অধিবাসের অ্যাকচুয়াল নিয়ম। আচ্ছা, ঠিক এইবার আরেকটা কথা আমি আপনাকে বলি। যেমন ধরুন আপনি মহি দিয়েই করুন বা গন্ধ দিয়েই করুন, বইতে দেখবেন প্রত্যেকটা দ্রব্যের জন্য আলাদা আলাদা মন্ত্র আছে।
মাটির জন্য আলাদা মন্ত্র, গন্ধের জন্য আলাদা মন্ত্র, ধানের জন্য আলাদা মন্ত্র, দুর্বার জন্য আলাদা মন্ত্র, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মন্ত্র আছে। বইটা এবার লক্ষ্য করুন, একটু লক্ষ্য করে দেখলেই আপনি দেখতে পাবেন এই যে মন্ত্রগুলো, এই মন্ত্রগুলো কিন্তু একটা মন্ত্র অনেক কাজে ব্যবহার হচ্ছে। যেমন ধরুন, আপনি অধিবাসের সময় চন্দন দেবার যে মন্ত্রটা, আপনি যখন ঘটস্থাপন করছেন তখনও কিন্তু সেই একই মন্ত্র ইউজ করছেন। আপনি যখন ধান অধিবাসের সময় যখন আপনি ধান দিয়ে অধিবাস করছেন তখন যে মন্ত্রটা ইউজ করছেন, আপনি যখন যজুর্বেদীয় ঘটস্থাপন করছেন সেই একই মন্ত্র আপনি ইউজ করছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই মন্ত্র, সেটা দিয়ে কখনো ঘটস্থাপনের কাজে লাগছে, সেই মন্ত্রটাই আবার আমার অধিবাসের কাজে লাগছে। সুতরাং এই মন্ত্রগুলো যদি আপনারা মুখস্থ করে রাখতে পারেন তাহলে একটা মন্ত্র দিয়ে আপনাদের অনেকগুলো কাজ হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, এই মন্ত্রগুলো বলা কি কম্পালসারি না কম্পালসারি নয়? দেখুন, যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল টাইম থাকে তাহলে আপনারা প্রথমে গায়ত্রী পাঠ করলেন, গায়ত্রী পাঠ করার পর যে দ্রব্য দিয়ে অধিবাস করছেন সেই দ্রব্যের যে আলাদা আলাদা মন্ত্র আছে সেগুলো পাঠ করে অধিবাস করবেন। কিন্তু যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল টাইম অনেক কম থাকে সেক্ষেত্রে শুধুমাত্র গায়ত্রী পাঠ হবে। গায়ত্রী পাঠ করার পরে যে দ্রব্য দিয়ে অধিবাস করছেন সেই দ্রব্যটা হাতে ঠেকিয়ে অনয়া মজ্জা বা অনৈন গন্ধেন শুভ অধিবাসন মস্তু বলে ঘটে ভূমিতে ঠেকিয়ে সেটা আবার অধিবাসের বরণ ডালাতে সেই হাতটা ফেরত চলে যাবে। আমি কয়েকটা অধিবাস আমি পুরোপুরি উদাহরণ দিয়ে বলছি যাতে আপনাদের বুঝতে অত্যন্ত সুবিধা হয়। এরপর চলে আসছি গন্ধ। তো এখান থেকে আমি বরণ ডালা থেকে একটুখানি গন্ধ নিলাম, গন্ধ মানে চন্দন, এই আঙুলে করে আমি নিলাম। এবার আমার কাজ কি? গায়ত্রী মন্ত্র পাঠ করা। আমি গায়ত্রী মন্ত্র পাঠ করলাম। গায়ত্রী মন্ত্র পাঠ করার পরে এবার গন্ধের মন্ত্র পাঠ করব। ওং গন্ধোদ্দারং দুরাধস্যং নিত্য পুষ্পাং পরিস্ত্রিণীম ঈশ্বরিং সর্বভূতানাং তামিহপপয়স্যাম অনেন গন্ধেন শুভ অধিবাসন মস্তু বলে ঘটে ঠেকালাম। এই যে ঘটের গায়েটা ঠেকালাম বা ঘটের এখানে ঠেকালাম, যে কোনো জায়গায় ঘটে ঠেকালাম। এই হাতটাকেই আমি ভূমিতে ঠেকালাম, ঠেকিয়ে যেখান থেকে চন্দন তুলেছিলাম সেই চন্দনের জায়গায় হাতটা স্পর্শ করালাম, হয়ে গেল। এবার ধরুন আমি শিলা দিয়ে অধিবাস করছি, যেটা দেখালাম নুড়ি। তাহলে নুড়িটা আমি হাতে করে এরকম ভাবে নিলাম, নুড়িটা নিলাম। নেওয়ার পর আমি আগে গায়ত্রী মন্ত্র পাঠ করলাম। পাঠ করার পর শিলার একটা নির্দিষ্ট মন্ত্র আছে, শিলার মন্ত্রটা পাঠ করে অনয়া শিলয়া অমুক দেব্যা বা অমুক দেবস্য শুভ অধিবাসনমস্তু বলে এটা আগে ঘটে ঠেকালাম, এটাকে আমি ভূমিতে ঠেকালাম। ঠেকাবার পর বরণ ডালায় যেখান থেকে নুড়িটা নিয়েছিলাম সেই জায়গাতে আমার নুড়িটা ফেরত চলে গেল। এইরকম ভাবে আমরা অধিবাসটা হচ্ছে। এবার ধরুন আমি শুধু গায়ত্রী মন্ত্র পাঠ করে অধিবাস করব। প্রত্যেকটা জিনিসের যে আলাদা আলাদা মন্ত্র আছে, যদি আমরা সেই মন্ত্রটা পাঠ না করি তাহলে কিরকম ভাবে হবে? ধরুন আমি সিঁদুর দিয়ে অধিবাস করছি, তো আমার এই হাতে দেখুন আমি অল্প একটু সিঁদুর ঠেকিয়ে নিয়েছি, গায়ত্রী মন্ত্র পাঠ করলাম, ওম ভূর্ভুবস্সুঃ গায়ত্রী মন্ত্র পাঠ করলাম। বৈদিক গায়ত্রী পাঠ করার পরে দেখুন সিঁদুরের জন্য যে আলাদা মন্ত্রটা দেওয়া আছে আমি আর সেই মন্ত্রটা উচ্চারণ করলাম না, ডাইরেক্ট বলে দিলাম ওং অনেন সিন্দুরেন অমুক দেব্যা বা অমুক দেবস্য, যে দেবতার জন্য আমি অধিবাস করছি সেই দেবতার বা দেবীর নাম উল্লেখ করে শুভ অধিবাসনমস্তু বলে সেই দেবতার ঘটে ভূমিতে হাতটা স্পর্শ করিয়ে যেখান থেকে সিঁদুর নিয়েছিলাম সেই বরণ ডালার সেই সিঁদুরের জায়গায় হাতটা স্পর্শ করালাম। এরকম ভাবে আমরা অধিবাস কিন্তু প্রত্যেকটা দ্রব্য দিয়ে আলাদা 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 ভাবে আমরা কিন্তু অধিবাস করব। যখন সমস্ত দ্রব্য দিয়ে আলাদা আলাদা ভাবে অধিবাস করা হয়ে গেল, শেষে প্রশস্তি পাত্র দিয়ে অধিবাস করতে হয়। এখন আপনারা বলবেন প্রশস্তি পাত্রটা কি? দেখুন, যে জিনিসটাকে আমরা বরণ ডালা বলছি শুদ্ধ ভাষায় সেইটাকেই বলা হয় প্রশস্তি পাত্র। অর্থাৎ অধিবাস করার সমস্ত জিনিসগুলো আমি যে কাঠের বারকোষে সাজিয়ে রেখেছি সেই কাঠের বারকোষটাকেই বলা হচ্ছে প্রশস্তি পাত্র।
এখানে আমি দেখুন আপনারা, এখানে আমি এই থালাটাতে আমি সমস্ত রকমের অধিবাসের জিনিস সাজিয়ে রেখেছি। এখানে এই স্টিলের থালাটাই হচ্ছে আমার প্রশস্তি পাত্র। একইভাবে স্টিলের থালাটা বা অধিবাসের জন্য যে প্রশস্তি পাত্র বা বরণ ডালা আপনি যাই বলুন না কেন, সেটাকে দু হাতে ধরলেন, গায়ত্রী মন্ত্র পাঠ করলেন, পাঠ করার পর অনেন প্রশস্তি পাত্রেন শুভ অধিবা আসন মস্তু বলে এইটাকে দু হাতে নিয়ে এরকম ভাবে ঘটে ঠেকালেন, ঘটে ঠেকিয়ে ভূমিতে মাটিতে ঠেকালেন, মাটিতে ঠেকাবার পরে এই প্রশস্তি পাত্র যেদিক থেকে তুলেছিলেন যেখান থেকে সেখানে রেখে দিলেন, চলে গেল। একইভাবে আমরা যখন শ্রী দিয়ে স্বস্তিক দিয়ে অধিবাস করব তখন একইভাবে গায়ত্রী মন্ত্র পাঠ হলো, পাঠ করার পরে স্বস্তিকের মন্ত্র যদি আপনি বললেও বলতে পারেন, না বললেও না বলতে পারেন, যেটা আমি আগে বললাম সময় কম থাকলে এই মন্ত্রগুলো আপনি নাও বলতে পারেন, কিন্তু গায়ত্রী মন্ত্রটা প্রত্যেকবারে পাঠ করা মাস্ট, কম্পালসারি। অনেন স্বস্তিকেন শুভ অধিবা আসন মস্তু বলে ঘটে ঠেকালেন, ভূমিতে ঠেকালেন, যেখান থেকে স্বস্তিক নিয়েছিলেন সেখানে স্বস্তিক ফেরত রেখে দিলেন। একইভাবে আমরা যে আইভাঁট সাজিয়েছি, এই আইভাঁটটাকেও একইভাবে গায়ত্রী মন্ত্র পাঠ করে অনয়া শুভ মঙ্গল্য দ্রব্যেন অধিবা আসন মস্তু বলে ঘটে মাটিতে ঠেকিয়ে এখান থেকে নিয়েছিলাম সেখানে। আইমঙ্গল ভাঁড়ের সাজানোর পদ্ধতি ওপরে যেমনভাবে আমি চাপা দিয়ে রেখেছি ঠিক এইভাবেই আপনারাও চাপা দিয়ে রাখবেন। দেখুন চাপাটা খুললাম, দেখুন প্রত্যেকটা আই ভাঁড়েতে কি কি দ্রব্যাদি আছে আমি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এই যে ভাঁড়গুলো, আই ভাঁড়ের মধ্যে থাকবে চাল, বয়রা, কড়ি, আর থাকবে আপনার শুকনো গোটা হলুদ। আমার কাছে শুকনো গোটা হলুদ নেই তাই আমি জিনিসটি দিতে পারিনি, কিন্তু আপনারা যখন সাজাবেন আই ভাঁড় তখন অবশ্যই শুকনো গোটা হলুদ দেবেন। অনেক মানুষ আচারবশত কি করেন, এই যে চালগুলো দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই, এই যে চালগুলো দেখছেন সাদা আছে, অনেক মানুষ কি করে হলুদ গুলে এই চালগুলোকে হলুদ করে নেয়। আবার কেউ কেউ শুধুমাত্র এই সাদা চালের ওপর এই গোটা শুকনো হলুদ দিয়ে দেন। যার যেরকম নিয়ম কুলাচার দেশাচার চলে আসছে সেইভাবেই এই আই ভাঁড় সাজানো হয়। আর এই যে গোল গোল ফলগুলো দেখুন, আমি ফলগুলো যেগুলো দেখাচ্ছি, এই যে গোল ফলগুলো, এটা কিন্তু হরিতকীয় নয়, সুপারিও নয়, এটাকে বলে বয়রা। আই ভাঁড়েতে কিন্তু বয়রা দেওয়া হয়, হরিতকী বা সুপারি নয়। দেখুন এইভাবে আপনারা আই ভাঁড়টা সাজাবেন। এটা হচ্ছে দেবতার ক্ষেত্রে অধিবাসের সম্পূর্ণ পদ্ধতি। এই রকম ভাবে প্রত্যেকটা আইটেমকে আপনারা আলাদা আলাদা করে অধিবাস করবেন, আলাদা আলাদা করে প্রশস্তি পাত্র দিয়ে অধিবাসটা সবার শেষে হবে। প্রত্যেকটা দ্রব্যে দিয়ে আগে আলাদা আলাদা অধিবাস করার পরে সবার শেষে একসঙ্গে প্রশস্তি পাত্র দিয়ে অধিবাস হবে। নেক্সট তারপরে দেখবেন 3-4টে বা 5টা দুর্বকে একটা সুতো দিয়ে বেঁধে তাতে হলুদ মাখিয়ে রাখা হয়, ওটাকে বলা হয় মাঙ্গল্য সূত্র। ওটাকে বলা হয় মাঙ্গল্য সূত্র। মাঙ্গল্য সূত্রটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, আমি দেখাতে পারলাম না। ওটা আমি পদ্ধতিটা তবু আপনাদের বলে দিচ্ছি। এতটা সুতো নেবেন, এতটা সুতো নেবেন, এতটা সুতো নিয়ে সেই সুতোটাকে ভালো করে একটুখানি, স্ত্রী দেবতা হলে লাল নিলেন আর পুরুষ দেবতা হলে সাদা সুতো নিলেন। 5টা বা 7টা দুর্বা নিলেন, নিয়ে সুতোটাকে ভালো করে বাঁধলেন, বেঁধে ওই প্রশস্তি পাত্রটি সুতোটা রেখে দিলেন। যখন সমস্ত জিনিস দিয়ে অধিবাস কমপ্লিট হয়ে গেল, প্রশস্তি পাত্র দিয়েও যখন অধিবাস কমপ্লিট হয়ে গেল, একদম অধিবাস ফুল কমপ্লিট, তারপরে ওই সুতোটাকে নিয়ে অনেন আগে গায়ত্রী পাঠ করবেন। গায়ত্রী পাঠ করার পরে অনেন মঙ্গল্য সূত্রেন শুভ অমুক দেব্যা বা অমুক দেবস্ব, যে দেবীর অধিবাস হচ্ছে বা দেবতার অধিবাস হচ্ছে তার নাম উল্লেখ করে শুভ অধিবা আসন মস্তু বলে ঘটে ঠেকিয়ে ভূমিতে ঠেকিয়ে, পুরুষ দেবতা হলে তার ডান হাতের কবজিতে, স্ত্রী দেবতা হলে বাম হাতে মাঙ্গল্য সূত্রটা বেঁধে দিলেন।
অধিবাস হয়ে গেল। অধিবাস হয়ে যাওয়ার পর একটুখানি ধূপ টুপ দিয়ে মাকে হোক বাবাকে হোক একটুখানি আরতি করে দিলেন, খুবই ছোট্ট করে, একদম খুব সামান্য ছোট্ট করে একটু ধূপ টুপ দেখিয়ে আরতি করে দিলেন। আপনার দেবতার অধিবাস সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল। যদি আপনি দেবতার অধিবাস করেন, ঠাকুরের অধিবাস করেন, তার পদ্ধতি কিন্তু এইটা। এবার 2 নম্বর পদ্ধতিতে আসছি। ধরা যাক কারোর বিয়ে হচ্ছে, কোনো ছেলের বিয়ে হচ্ছে বা কোনো মেয়ের বিয়ে হচ্ছে, সকালবেলা গায়ে হলুদের হয়েছে, নান্নিমুখ হচ্ছে, নান্নিমুখের সময় যে অধিবাস করে তার কি পদ্ধতি, এবার সেইটা নিয়ে কথা বলছি। দেখুন, নান্নিমুখের সময় অধিবাস করতে গেলে আমার তো একটা ঘট তো থাকবেই, একটা ঘট অবশ্যই থাকবে, এবং ঘটের সামনে একটা বট গাছের ডাল থাকবে। দেখুন, এই দেখুন, দেখুন দেখুন, এটা একটা আমার বট গাছের ডাল। আমি এই বট গাছের ডালটাকে এরকম ভাবে একতাল মাটি দিয়ে বসিয়েছি। এই ঘটের সামনে এই বট গাছের ডালটাকে আপনারা এরকম ভাবে বসাবেন। হলো? তাহলে এটা হলো আমার ঘট, আর এটা হলো আমার বট গাছের ডাল। তাহলে ঘট আর বট হলো। অধিবাসের পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ একই থাকবে, আগেই বলেছি অধিবাসের পদ্ধতি এক থাকবে, অধিবাসের মন্ত্রও এক থাকবে, শুধু চেঞ্জ হচ্ছে কোনটা, এইটা। দেখুন দেখুন কি হলো, আমরা প্রথমে যেমন মাটি দিয়ে অধিবাস করেছিলাম, একই ক্ষেত্রে এখানে অনামিকার দ্বারা মাটি নিলেন, মাটি নিয়ে প্রথমে আগে গায়ত্রী পাঠ করলেন, গায়ত্রী পাঠ করার পরে প্রথমে গায়ত্রী পাঠ করা হলো, গায়ত্রী পাঠ করার পরে মাটি দেওয়ার যে মন্ত্রটা, ঘটস্থাপনের যে মন্ত্র, ভূ রসি ভূমি রস্য দিতিশ্রী, একই মন্ত্র উচ্চারণ করলেন। উচ্চারণ করার পরে অনেন, যদি মেয়ে হয় অনেন, অনেন, এক মিনিট, হ্যাঁ, অনেন গন্ধেন শুভ অধিবাসন মস্তু বলে প্রথমে আগে ঘটে, তারপর এই ঘটে, তারপর বটে, তারপর মাটিতে ঠেকিয়ে যার অধিবাস হচ্ছে তার কপালেতে ফোঁটা দেবেন। আমি এই জায়গাটা আর একবার বলছি, আমার পাতা উল্টাতে গিয়ে বলাটা মিস্টেক হয়ে গেল, আমি আর একবার বলছি। দেখুন, মাটি দিয়ে যখন অধিবাসটা করছি, মাটিতে একবার হাতটা ঠেকালেন, হাতটা ঠেকাবার পরে গায়ত্রী মন্ত্র পাঠ করলেন, গায়ত্রী মন্ত্র পাঠ করার পর আমাদের মাটির যে মন্ত্র আছে, ভূরসি ভূমিরস্টা দিতিশ্রী বিশ্বধায়া বিশ্বস্য ভুবনস্য ধত্রী পৃথিবীং যচ্ছং পৃথিবীং দিগ্রহম ইত্যাদি যে মন্ত্র আছে, এই মন্ত্রটা পাঠ করলেন। পাঠ করার পরে অনয়া মজ্জা অশ্ব শ্রী অমুকস্যর জায়গায় যে ছেলের বিবাহ হচ্ছে সেই ছেলেটার নাম উল্লেখ করবেন। অমুকস্য শুভ অধিবাসন মস্তু, এই বলে এই হাতটা ঘটেতে আগে স্পর্শ হবে, এই যে বট গাছ আছে এই বটের ডালেতে স্পর্শ হবে, তারপর ভূমিতে স্পর্শ হবে। স্পর্শ হওয়ার পরে যে আর অধিবাস হচ্ছে তার কপালে এই হাতটা এরকম ভাবে তার কপালে স্পর্শ করবেন, অর্থাৎ এই জায়গায় যেখানে মানুষ টিপ পড়ে তার কপালে স্পর্শ করিয়ে হাতটা এই যেখান থেকে মাটি নিয়েছি সেই মাটির জায়গাতে ফেরত দিল। বোঝা গেল? আবার ধরুন আপনি চন্দন দিয়ে অধিবাস করছেন, প্রথমে আগে হাতে করে অনামিকায় চন্দন নিলেন, গায়ত্রী মন্ত্র পাঠ করলেন, গন্ধদ্বারাং দুরাধস্রাং নিত্য পুষ্টাং করিষ্যিনীম ঈশ্বরিং সর্বভূতানাং তামি হপবয়স্যম অনেন গন্ধেন অশ্ব শ্রীমতা অমুকস্ব, অর্থাৎ মেয়ে হইলে অমুকস্য মানে যার বিবাহ হচ্ছে তার নাম উল্লেখ করে শুভ অধিবাসন মস্তু বলে চন্দনযুক্ত হস্ত এ আগে ঘটে স্পর্শ করলেন, বটের ডালে স্পর্শ করলেন, নারায়ণ শিলা থাকলে নারায়ণ শিলাতে স্পর্শ করবেন, মাটিতে স্পর্শ করবেন, করে যার বিবাহ হচ্ছে তার কপালে স্পর্শ করিয়ে চন্দন যেখান থেকে নিয়েছিলেন হাতটা সেখানে ফেরত যাবে।
এখানে একটি কথা বলে দিই, যদি ছেলের বিয়ের নান্দিমুখের সময় অধিবাস হয় তাহলে আপনি ইউজ করবেন অশ্ব, আর যদি মেয়ের বিয়ের নান্দিমুখের জন্য অধিবাস করতে বসেন তাহলে এটা হবে অশ্বা। ছেলের ক্ষেত্রে হবে অশ্ব, অদন্তের শয়ে জফালা অশ্ব, আর মেয়ের ক্ষেত্রে হবে অশ্বা, অদন্তের শয়ে জফালা আকার বিসর্গ অশ্বা। শুভ অধিবাসন মস্তু। অশ্বা অমুক দেব্যা, মেয়েটার নাম উল্লেখ করে শুভ অধিবাসন বস্তু। এইরকম ভাবে প্রত্যেকটা মঙ্গলযুক্ত জিনিস দ্বারা আপনারা অধিবাস করবেন। আচ্ছা, এখানে এবার কয়েকটা জিনিস, ছোট ছোট জিনিস, এগুলো বলাটা খুবই দরকার। প্রথম হচ্ছে, ধরুন কোনো অব্রাহ্মণ বাড়ির মেয়ের বা ছেলের অধিবাস হচ্ছে, তো সেখানে যে কৃতি অর্থাৎ যিনি কাজ করতে বসেছেন তিনি তো গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারবেন না, সেখানে কিভাবে অধিবাসটা হবে? অধিবাস তো ঠাকুরমশাই করবে না, কৃতি অধিবাস করবে। যখন ছেলে বা মেয়ের বিয়ে হবে নান্দিমুখের সময় ঠাকুরমশাই শুধু মন্ত্র বলে দেবেন, কিভাবে করতে হবে দেখিয়ে দেবেন, কিন্তু কাজটা করবে কৃতি, অর্থাৎ যে ব্যক্তি ছেলে বা মেয়ের নান্দিমুখের জন্য বসেছেন। তিনি যদি অব্রাহ্মণ হন তাহলে তিনি কিন্তু গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারবেন না। সেক্ষেত্রে কি হবে? ঠাকুরমশাই গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, আর কৃতি শুধুমাত্র হাতেতে চন্দন নিয়ে বা দই নিয়ে যে যে অধিবাসের দ্রব্যগুলো আছে সেইগুলো নিয়ে অনেন গন্ধেন অমুক দেব্যা বা অমুক অমুক দেব্যা বা অমুক অমুক দেবস্য শুভ অধিবাসন মস্তু, এই কথা বলে শুধুমাত্র ঘটে বটে মাটিতে ঠেকিয়ে সেই ছেলেটার যার বিয়ে হচ্ছে বা যার নান্দিমুখ হচ্ছে তার কপালেতে ঠেকাবেন। সেক্ষেত্রে কিন্তু নারায়ণ শিলাতেও তিনি হাত স্পর্শ করবেন না। সেক্ষেত্রে নারায়ণ শিলাতেও কিন্তু হাত স্পর্শ করবেন না। নারায়ণ শিলা যেখানে অধিবাস হচ্ছে বা নান্দিমুখ হচ্ছে সেখানে ঠাকুরমশাই যদি এনে রাখেন, নারায়ণ শিলাতে কিন্তু হাত স্পর্শ হবে না। শুধুমাত্র ব্রাহ্মণ বাড়িরই যখন অধিবাস হবে এবং যিনি অধিবাস করতে বসেছেন তিনিও যদি ব্রাহ্মণ হয়ে থাকেন তখনই একমাত্র অধিবাস করার সময় ঘটে বটে নারায়ণ শিলায় হাত ঠেকিয়ে মাটিতে হাত ঠেকিয়ে তারপর সেই হাতটা যাবে যে ছেলেটার বিয়ে হচ্ছে বা নান্দিমুখ হচ্ছে তার কপালে, তারপর যেখান থেকে জিনিসটা অধিবাসে নিয়েছিল সেই জায়গায় হাত ফেরত আসবে। ঠিক আছে, এটা একটু আপনাদের মনে রাখতে হবে। অব্রাহ্মণ বাড়িতে হলে তিনি কিন্তু নারায়ণ শিলা স্পর্শ করবেন না, আর ব্রাহ্মণ বাড়িতে হলে নারায়ণ তো সামনে আছেন, তখন তিনি কিন্তু শালগ্রাম শিলাতেও হাতটা ঠেকিয়ে তারপরে কৃতি সেই ব্যক্তির যার নান্দিমুখ হচ্ছে তার কপালেতে হাতটা ঠেকাবে। আর গায়ত্রী মন্ত্র ব্রাহ্মণ হলে পাঠ করবেন, অব্রাহ্মণ হলে যিনি অধিবাস করতে বসেছেন তিনি কিন্তু গায়ত্রী মন্ত্র পাঠ করবেন না, গায়ত্রী পাঠ করবে ঠাকুরমশাই, তিনি শুধুমাত্র হাতটা ঠেকাবেন। এইরকম ভাবে আপনারা সমস্ত অধিবাস কার্যটা করতে পারবেন। যখন একইভাবে সমস্ত কিছু দিয়ে অধিবাস হয়ে গেল, আমি যেরকম দেখালাম সমস্ত কিছু দিয়ে অধিবাস হয়ে যাওয়ার পর আবার সেই প্রশস্তি পাত্রটা তুললেন, ঠাকুরমশাই গায়ত্রী পাঠ করলেন, কৃতি ব্রাহ্মণ হলে তিনিও গায়ত্রী পাঠ করবেন। গায়ত্রী পাঠ করে অনেন প্রশস্তি পাত্রেণ অমুকস্য শুভ অধিবাসন মস্তু বলে ঘটে একবার এই বটের ডালেতে ঠেকালেন, মাটিটা ঠেকালেন, নারায়ণ সিংহাসনে বসে আছেন, নারায়ণের সিংহাসনে একবার স্পর্শ করলেন, করিয়ে যে ছেলেটার বা যে মেয়েটার নান্দিমুখ হচ্ছে তার কপালে এরকম ভাবে স্পর্শ করিয়ে এই প্রশস্তি পাত্র বা বরণ ডালাটা আবার নিচের জায়গায় রেখে দিলেন। এইরকম ভাবে সমস্ত অধিবাস কার্যটা আপনাদের সম্পূর্ণ করতে হবে। এখানে আরেকটি ছোট্ট জিনিস বলে দিই, অনেকে প্রশ্ন, যদিও এটা বিএড টিউটোরিয়াল নয়, বিএড টিউটোরিয়াল আমি এখনো পর্যন্ত চ্যানেলে আপলোড করিনি, এটা জাস্ট অধিবাসের টিউটোরিয়াল, সেই প্রসঙ্গেই আমি বলে দিই। অনেকে বলতে পারেন যে ঠাকুর পুজোর সময় তো ওই বট গাছের ডাল বসালেন না, কিন্তু এই নান্দিমুখের সময় বট গাছের ডালটা কেন বসিয়েছেন আর ঘরটাই বা কেন বসিয়েছেন, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। দেখুন, বিয়ের নান্দিমুখের সময় আমরা কি করি? ষষ্ঠী মায়ের পুজো করি, মার্কণ্ডেয়ের পুজো করি, গৌর্যা আদি গণাধিপ ষোড়শ মাতৃকার পূজা করি,
চেদিরাজের পূজা করি, এতগুলো পূজা কিন্তু আমরা করি যখন আমরা নান্দিমুখ করতে বসি। তো এই বট গাছের ডালেতে কিন্তু মা ষষ্ঠীর পূজা করা হয়, আর এই ঘটেতে কিন্তু মার্কণ্ডেয়র পূজা করা হচ্ছে। সেই জন্য আমরা নান্দিমুখের সময় ঘটের সামনে একটা বটের ডালকে অবশ্যই রাখি। এটাই হচ্ছে নর্মাল পুজোর সঙ্গে বিয়ের নান্দিমুখের অধিবাসের মেন পার্থক্য। নর্মাল পুজোর ক্ষেত্রে যখন আমরা অধিবাস করব তখন দেবতার বা দেবীর ঘট স্থাপন করাই গেছে, সেই ঘটেতেই আমরা অধিবাস করব। কিন্তু বিয়ের নান্দিমুখের সময় যখন আমরা অধিবাস করব তখন ঘটের সামনেতে অবশ্যই একটা এরকম বট গাছের ডাল আপনারা রাখবেন। এবার ঘরটাকে আমরা যেভাবে ঘটস্থাপন করি সেভাবে ঘটস্থাপন করে নেবেন। বট গাছের ডালটা রেখে তাতে একটা সোলার মালা দিয়ে দিলেন, একটা গাঁদা ফুলের ছোট্ট মালা দিয়ে দিলেন, দিয়ে সেটাকে সুসজ্জিত করলেন। তারপর সেখানেতে মা ষষ্ঠীকে যখন পুজো হবে ওই বট গাছের ডালেতে মা ষষ্ঠীকে আবাহন করে মাকে আমরা পুজো করব। সেটা অন্য প্রসঙ্গ, যখন আমি বিয়ের ভিডিও টিউটোরিয়াল আপলোড করব তখন আমি ডিটেলসে বলবো কিভাবে জিনিসগুলো করতে হয়। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র অধিবাস সম্বন্ধে আপনাদের বলার চেষ্টা করলাম। তো কতটা বোঝাতে পারলাম বা বলতে পারলাম নিজেও জানি না। মাঝে মাঝে অনেক ক্ষেত্রে আমার নিজের ভিডিওতেই আমি বলতে গিয়ে বারবার একই কথা বলতে গিয়ে অনেক জায়গাতে ভুলও করে ফেলছি বলতে বলতে। জানা জিনিস, কিন্তু যখন মানুষ একই জিনিস বারবার রিপিট করতেই থাকে, রিপিটেশনটা যখন হয় তখন কিন্তু একই জিনিস ভুল উচ্চারণ হয়ে যায়, এদিক ওদিক ভুল বলা হয়ে যায়। তো এরকমও আমি কিছু ভুল করে ফেলছি ভিডিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই সকলের কাছে ক্ষমা মার্জনীয়। তো এরকম ভাবে আপনারা অধিবাসটা করুন। আরেকটি কথা অবশ্যই বলবো, আমার এই ভিডিওগুলো সমস্ত ভিডিওগুলোই আমার নতুন ঠাকুরমশাইদের জন্য, নতুন ব্রাহ্মণ মশাইদের জন্য। অভিজ্ঞ ঠাকুরমশাইদের জন্য কোনোদিনই নয়। না আমি নিজে অভিজ্ঞ, না আমি অভিজ্ঞ ঠাকুরমশাইদেরকে ভিডিও দেখার বা বলার জন্য ধৃষ্টটাকে আমি করতে পারি। বরং সকলের কাছে আমার নিবেদন, যদি আমার বলার মধ্যে কিছু ভুল থাকে আপনারা কমেন্ট করে আমার ভুলটা সংশোধন অবশ্যই করে দেবেন। আর আরেকটি আমি সকলের কাছে অনুরোধ করতে চাইবো, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটা কতদূর পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে, কতদূর পর্যন্ত এই ভিডিওটা দেখিয়ে মানুষ উপকৃত হচ্ছেন। আপনাদের জন্য এই ভিডিও যে বানাই, আপনারা দেখে যদি কিঞ্চিত আপনাদের উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করব। আর আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই বই নিয়ে বসুন। বই ছাড়া ভিডিও দেখে কোনো রকম উপকার হবে না, বইয়ের সঙ্গে মেলাতে পারবেন না। বই নিয়ে বসুন, লাইন বাই লাইন বই দেখুন, ভিডিওর কথা শুনুন, তবে সামান্য একটু ধারণা যদি মানুষের মধ্যে আসে। আর যারা লোকাল ঠাকুরমশাই ওনাদের সঙ্গে কাজ করুন, ওনারা কিভাবে কাজ করছেন দেখুন, তবেই ভালোভাবে ডিটেলসে আপনারা জানতে পারবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন। মা ব্রহ্মময়ী আপনাদের সকলের কল্যাণ করুন। জয় মা ব্রহ্ম।